জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপির 4 নেতা। কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে জানালেন ডক্টর ইউনূস। নির্বাচনে অনীহা থেকেই পিআর নিয়ে কর্মসূচি দিয়েছে জামায়াত। মন্তব্য আমির খসরুর। সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত। শেখ হাসিনার মন্তব্যে অপমান বোধ করেছিলেন শিক্ষার্থীরা, ট্রাইব্যুনালে বলেছেন নাহিদ। মাহমুদুর রহমানের সাক্ষ্যে পতিত সরকারের ভারত নির্ভরতা প্রমাণিত হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। গঠিত কমিটির সুপারিশের আগে আর কর্মসূচি না দেওয়ার প্রতিশ্রুতি সচিবালয়ের বৈঠকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এবার সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির 4 নেতা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এবারের অধিবেশনে ২৪ জুলাই আন্দোলন পরবর্তী সংস্কার এবং নির্বাচনমুখী বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক শান্তির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে সরকার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক গবেষণা পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই 3 দলের 4 জন রাজনীতিবিদও যাচ্ছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবেন। ব্রিফিংয়ে জানানো হয়, বেশ কিছু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই, তারা এটা দিতে বাধ্য। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপত্তা। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদিও কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালিয়েই যাচ্ছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান, সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং উৎসবমুখর হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাউনির সাতুরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আগত প্রতিনিধি দলকে বলেছেন, এরই মধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজানের ঠিক আগে ফেব্রুয়ারির শুরুতেই হবে নির্বাচন। জনগণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উদ্দীপনার কথা উল্লেখ করেছেন তিনি জানান, 15 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো তাদের অনেকেই ভোট দিতে যাচ্ছেন। ইউরোপীয় এমপিরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার অসাধারণ নেতৃত্বের প্রশংসা করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।
দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৮,৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪,৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১,২২৫ কোটি ৩৬ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ২,৬৭০ কোটি ৯ লাখ টাকা ধরা হয়েছে। বুধবার রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে ২,০০০ হর্স পাওয়ার রিক্রয়, শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেস্কো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প তৃতীয় পর্যায় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল এবং যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল প্রকল্প অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খুলনা পানি সরবরাহ প্রকল্প এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয়দের জীবনমান উন্নয়ন প্রকল্প। এদিকে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আমির খসরু জানান, নির্বাচন নিয়ে অনীহা থেকে জামায়াতের এই কর্মসূচি। তিনি অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে, তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? ঐক্যমত হতে হবে, বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পদ্ধতিগত বিষয়ে মত পার্থক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামায়াত চায় সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হোক। বিএনপি বলছে এ বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামতের প্রয়োজন রয়েছে। অন্যদিকে এনসিপি চাইছে গণপরিষদ নির্বাচন, আর জাতীয় ঐকমত্য কমিশন বলছে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করুক দলগুলো। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর আইনি ভিত্তি নিয়ে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে দিনভর আলোচনা করে ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের একাধিক প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে সাংবিধানিক আদেশ, জাতীয় নির্বাচনের সাথে গণভোটের আয়োজন বা পরবর্তী সংসদে সংবিধান সংশোধন ও পরে গণভোটের মাধ্যমে তার বৈধতা প্রদানের প্রস্তাব আছে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে, এরকম মত এসেছে। আমরা এই মতামতগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের অনানুষ্ঠানিক অনুরোধও পেয়েছি। সেটা হচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন। সেই রকম সমস্ত বিবেচনায় আজকে এই সমস্ত প্রস্তাবগুলো রেখেই আমরা আমাদের এই বৈঠক মুলতবি করেছি। বিএনপি বলছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে এখনই বাস্তবায়ন করতে চাইলে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যেতে পারে। জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত, সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা, জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। এদিকে জামায়াত ইসলাম চায় সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়,
অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। এ বিষয়ে অন্য দলগুলো নিজস্ব মতামত দিয়েছে। আমাদের মতামত এখনো আগের মতো যে সবচেয়ে বেস্ট পদ্ধতি, যেটাকে আমরা এড়িয়ে আরো জটিল করে ফেলছি, সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। যা কিছু সরকার বাস্তবায়ন করতে পারবে না, আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন, এমন আইনগত বন্দোবস্ত সৃষ্টি করা যাতে করে সেই সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকে। অক্টোবরের শুরুতে আবারও এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলো দলীয় ফোরামে আলোচনা করবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রের গণতান্ত্রিক। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক, সেটিই দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে গুলশান দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান সহ দলটির নেতারা। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, পারস্পরিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতিতে কোনো দল নির্বাচন চাইলে আগামী সংসদে এসে পাশ করতে হবে। তার আগে এমন দাবিতে জনগণের ম্যান্ডেট নেই। জুলাই আন্দোলনে পিআর পদ্ধতির দাবি ছিল কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা যারা গণতন্ত্রকামী মানুষ বিশ্বজুড়ে, বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এবং এর জন্য ওরাও কাজ করতে চায়। আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি, দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সবসময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে, এবং তারা চায় যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এটা তারা প্রত্যাশা করে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবারে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীদের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা এবং প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, পলাতক স্বৈরশাসকের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় বিভিন্ন অপকর্মের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের এখনো অবসান হয়নি। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ন্যায় বিচার চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে এমনটি জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, শেখ হাসিনার করা রাজাকারের নাতিপুতি শব্দে অপমানিত বোধ করেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন বন্ধে গোয়েন্দা সংস্থাগুলোর চাপের কথাও জানিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। তার সাক্ষ্যে শেখ হাসিনা সরকারের ভারত নির্ভরতার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর 2:30 থেকে শুরু হওয়া সাক্ষ্য চলে প্রায় 2 ঘন্টা। সাক্ষ্য শেষে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। হাসিনা বিরোধী আন্দোলনকালে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা সম্পর্কে জানান তিনি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচারে একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে কীভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তারা নির্বাচিত সরকারের নাম করে এসে
নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো সেটার পেছনের পটভূমিটা কী ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কী ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। গত ৩ আগস্ট শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। এ পর্যন্ত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ ৪৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগে তাদের এই আন্দোলন। প্রতিষ্ঠানটির শিক্ষকরা সংহতি জানিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গেই। এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দুপুরের পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন SM ফয়েজ। পলিটেকনিক শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। বুয়েট শিক্ষার্থীরা বা রুয়েট শিক্ষার্থীরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে জবাই করা এবং গুলি করার হুমকি দিয়েছে, আমরা তার বিপক্ষে অবস্থান করতেছি। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালনার সকল কার্যক্রম রাষ্ট্রকৃত অবলম্বন বন্ধ করতে হবে। ছোটদেরকে অসম্মান করে যে অযৌক্তিক দাবিগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, তার জন্য কালকে আমরা একটা কার্যক্রম করেছি এবং আজকে আমরা করছি। কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে ৩ দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আমরা এই ৩ দফা অযৌক্তিক দাবির তীব্র নিন্দা জানাই। পূর্বে মীমাংসিত ইস্যু, এগুলো কোনো দফা দাবি হতে পারে না, না, না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ৭ রাস্তা মোড় ও আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও জরুরি সেবার যানবাহনগুলো। মূল সড়ক আটকে কোনো আন্দোলন হওয়া উচিত না। এত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে খুব কষ্ট হইতেছে, অফিস আছে। আন্দোলনের নামে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি পুলিশের। আমাদের এখানে সাদা পোশাকে অনেক গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন, ওনারা সেটি দেখছেন যে এখানে ছাত্রদের পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী আছে কিনা, এবং আমরাও পোশাকধারী যারা রয়েছে এটা আমরা মনিটরটা আমরা জোরদার করেছি যে এরকম কোনো ঘটনা যেন না ঘটে। ৩ ঘন্টা পর শিক্ষার্থীদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন কিংবা কর্মসূচি দুপক্ষের কেউ দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। উপদেষ্টা আরও জানান, প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা এবং ডিপ্লোমাধারীদের 7 দফা দাবি পর্যালোচনা করতে ইনস্টিটিউটের একজন, শিক্ষক একজন এবং আন্দোলনকারীদের একজন, অর্থাৎ 3 জন করে মোট 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুপক্ষের দাবিগুলোর মধ্যে ঐক্যমত্য আনতে চেষ্টা করবে। তিনি বলেন, নামের আগে ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবে নাকি নামের পরে লিখবে অথবা কিছুই লিখবে না, সে বিষয়ে গঠিত কমিটির দেয়া রিপোর্ট পর্যালোচনা করে সুপারিশ করবে সরকারি কমিটি। সবার কর্মসংস্থান বাড়াতে জনপ্রশাসন সচিব কাজ করবেন বলে জানানো হয়েছে এই বৈঠকে। ঠিকাদারি প্রতিষ্ঠানে দেশি ডিগ্রিধারীদেরও আনুপাতিক হারে নেয়ার বিষয়ে সুপারিশ করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দেওয়ানি ও ফৌজদারি আদালত আলাদা করেছে। বুধবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। অনুষ্ঠানে পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুক সহ 8টি আইনে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা। বৃহস্পতি থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ দেশের 12টি জেলায়
এই কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে মামলা নিষ্পত্তি বাড়বে। এ সময় বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়েও কথা বলেছেন ডক্টর আসিফ নজরুল। আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না। আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে, যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি। আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল, এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি, পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি। সেরকম পদ প্রায় 100-200 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ভাঙচুরের ঘটনায় ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নেক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এদিকে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর 4 আসনের ভাঙ্গায় উচ্ছৃঙ্খল জনতার হামলায় ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কোনো কাজ হয়নি। আজ কর্মকর্তা কর্মচারী অফিস উপস্থিত থাকলেও কোনো কাজ করতে পারেননি। কবে নাগাদ স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হবে নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। হামলায় অফিসের আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ সহ অফিসের সকল নথিপত্র পুড়ে গেছে। সেই সঙ্গে পুড়ে গেছে রাজস্ব খাতের বিভিন্ন প্রকল্প ও বিল বাউচার ডকুমেন্টও। ঘটনার 3 দিন পরেও অফিসের বিভিন্ন কক্ষে ভাঙচুর হওয়া জিনিসপত্র পড়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার কৃষি অফিস। নিচতলায় 9টি কক্ষের মধ্যে 6টি কক্ষ জুড়ে এই কৃষি অফিস। এদিকে ফরিদপুরে ভাঙ্গা থানায় হামলা ভাঙচুরের ঘটনায় ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নেক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ভাঙ্গা থানার এসআই আজাদুজ্জামান 29 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলাটি দায়ের করেন। এতে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে এবছর 1200 টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি পেয়েছে 37টি প্রতিষ্ঠান। এর মধ্যে ইলিশ রপ্তানি শুরু করেছে ব্যবসায়ীরা। প্রথম চালানে দেশের বেনাপোল দিয়ে প্রায় 37.5 টন অর্থাৎ 37,460 কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। বেনাপোল বন্দরে মৎস্য পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা জানিয়েছেন, রাত 1টার দিকে বেনাপোল বন্দর দিয়ে এ সকল ইলিশ রপ্তানি করে 6টি প্রতিষ্ঠান। প্রথম চালানে পাঠানো হয়েছে 37 টন 460 কেজি ইলিশ। গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল 2420 টন। বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র 532 টন। রপ্তানিকারকরা জানান, প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল $12.50, যা বাংলাদেশি 1525 টাকা। এবছরও ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুরোধ জানালে সরকার 37টি প্রতিষ্ঠানকে 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেন। জার্মানিতে বসবাসরত বাংলাদেশি তরুণদের অংশগ্রহণে হয়ে গেল একটি ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশি কমিউনিটি জার্মানির সার্বিক সহযোগিতায় এবং ফ্রাঙ্কফুর্ট টাইগার্সের পরিকল্পনায় দেশ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজন করে দেশ এলিট কাপ চ্যাম্পিয়নশিপ। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবাসী তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা আরও জোরদার করা। টুর্নামেন্টে জার্মানির বিভিন্ন শহরের 6টি দল এতে অংশ নেয়। 3 দিনের প্রতিযোগিতায় লড়াই করে ফ্রাঙ্কফুর্ট টাইগার্স, মানহাইম বিডি টাইগার্স, এফসি জহস্ট, কোলন টাইগার্স, এফসি স্পাইসি বয়েজ, কিকার 069। রোমাঞ্চকর লড়াই চ্যাম্পিয়ন হয় ফ্রাঙ্কফুর্ট টাইগার্স। রানার আপ হয়েছে এফসি জহস্ট। সেরা গোলরক্ষক হন সামি কবির, সর্বোচ্চ গোলদাতা সৌভি জাফর। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আসিফ আলাউদ্দিন। ফ্রাঙ্কফুর্ট টাইগার্সের নাভিদ জাফর পান সেরা গোলরক্ষকের পুরস্কার। আর ফেয়ার প্লে ট্রফি যায় এফসি জহস্ট দলের ফোয়াদের হাতে। টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন খলিলুর রহমান রতন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির 4 নেতা। কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে জানালেন ডক্টর ইউনূস। নির্বাচনে অনীহা থেকে পিআর নিয়ে কর্মসূচি দিয়েছে জামায়াত, মন্তব্য আমির খসরুর। সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত। শেখ হাসিনার মন্তব্যে অপমান বোধ করেছিলেন শিক্ষার্থীরা, ট্রাইব্যুনালে বলেন নাহিদ। মাহমুদ রহমানের সাক্ষ্যে পতিত সরকারের ভারত নির্ভরতা প্রমাণিত হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গঠিত কমিটির সুপারিশের আগে আর কর্মসূচি না দেওয়ার প্রতিশ্রুতি সচিবালয়ের বৈঠকে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।